এটি সামরিক খাতের মধ্যে প্রাণবন্ত ছিল। একই সময়ে ফাইটার কমব্যাট পরীক্ষায় অংশগ্রহণ করতে আসা সমস্ত সম্ভাব্য যোদ্ধাদের জন্য একটি অসামান্য মধ্যাহ্নভোজ প্রস্তুত করা হয়েছিল। বিকেল 1680 জন যোদ্ধা একটি খোলা প্লাজায় দাঁড়িয়েছিল। প্লাজার একটি অভ্যর্থনা ডেস্কে জিয়াংনান শহরের উত্তরাঞ্চলীয় সামরিক সেক্টরের কিছু উচ্চ কর্তৃপক্ষ এবং থান্ডার ডোজো এবং ডোজো অফ লিমিটের কিছু উচ্চ কর্তৃপক্ষ বসেছিলেন। প্রত্যাশিত যোদ্ধাদের যাদের নাম বলা হয়েছে তারা এগিয়ে আসুন এবং আপনার ইউনিফর্ম এবং অস্ত্র উদ্ধার করুন। ইয়ান ঝুও, হি ফেং, ওয়াং বিং জিয়াং। ডেস্কে অন্তত 10 জন অফিসার একে একে নাম চিৎকার করছিল। সম্ভাব্য যোদ্ধাদের যাদের নাম বলা হয়েছিল তারা সবাই তাদের ইউনিফর্ম এবং অস্ত্র নিতে গিয়েছিল। লু ফেং। সেই রিং বাজানো শব্দ লু ফেং যখন শুনতে পেল ঠিক তখনই সে সেখানে ছুটে গেল। এটি আপনার যুদ্ধের ইউনিফর্ম, আপনার যুদ্ধের বুট এবং আপনার প্রয়োজন 2 জয় সিরিজের ঘোস্ট ব্লেড। আমরা সবচেয়ে ভারী যেটি তৈরি করেছি তা ছিল 9-8 কেজি। আমাদের কাছে এর চেয়ে বেশি ভারী কিছু নেই। অফিসার লু ফেংকে বস্তুর একটি সেট দিয়েছিলেন। এখানে একটি যোগাযোগ ঘড়ি রয়েছে যা মেল পাঠাতে পারে এবং এতে জিপিএস রয়েছে। এটি একটি ষড়ভুজ ঢালো। অফিসার যখন এটা বলছিলেন লু ফেংয়ের চোখের দিকে তাকালে সে কিছুটা সন্দেহজনক ছিল। একজন সম্ভাব্য যোদ্ধা আসলে এমন ভারী ভূতের ফলক চেয়েছিল, বেশ অদ্ভুত। লু ফেং সামান্য হাসলেন এবং প্রায় 200 কেজি আইটেমটি ধরে রেখে চলে গেলেন। প্লাজায় 1680 জন যোদ্ধার প্রত্যেকে তাদের অনুরোধকৃত অস্ত্রগুলি পেয়েছিল যা তাদের জন্য সবচেয়ে উপযুক্ত ছিল। তাদের প্রত্যেকেই ব্যবহার করেছে ঠান্ডা অস্ত্র। এটি ছিল ফাইটার কমব্যাট পরীক্ষার জন্য প্রয়োজনীয়তা। উত্তপ্ত অস্ত্র নিষিদ্ধ করা হয়েছে। তারা তাদের জিনিসপত্র পাওয়ার পরে প্রত্যেকে তাদের নিজস্ব বিশ্রামের এলাকায় ফিরে যায় এবং তাদের যুদ্ধের গিয়ারে পরিবর্তিত হয়। খোলা প্লাজা জুড়ে হাসির ঝিলিক। এই সময়ে লু ফেং তার মেটাল অ্যালয় ব্যাটল বুট, মিলিটারি স্ট্যান্ডার্ড ট্রাউজার্স এবং ভিতরে কিছু বিশেষ কেলু অ্যালয় উপাদান সহ একটি ব্যাটল ভেস্ট দিয়ে সজ্জিত ছিল। তার পিঠে তার ষড়ভুজ ঢাল এবং ভূতের ফলক ছিল এবং তার পাশে থাকা যোদ্ধার সাথে আনন্দের সাথে কথা বলছিলেন। আমি যা কিছু সজ্জিত করেছি তা যদি আপনি রেখে দেন তবে এটির মূল্য কমপক্ষে 7,10,000 হবে। একজন ক্রু কাট কিশোর উত্তেজিতভাবে তার ইউনিফর্মের দিকে ইঙ্গিত করে। এই ট্রাউজার এবং ভেস্টটি সেরা ফাইটার সরঞ্জাম নয়। তারা শুধুমাত্র ফাইটার কমব্যাট পরীক্ষার জন্য আমাদের কাছে ধার দিয়েছে। যাই হোক, এটি দুর্বলতম এইচ গ্রেড দৈত্যের নখর থেকে রক্ষা করতে পারে, যা শহরের বুলেট প্রুফ ভেস্টের চেয়ে অনেক ভালো। একটি নিয়মিত বুলেট এটিকে কখনই ছিদ্র করতে সক্ষম হবে না এবং একটি এইচ গ্রেড দানব কখনো এটিকে ছিন্ন করতে সক্ষম হবে না। আপনি এটি ছিঁড়তে পারবেন না। কড়া অভিব্যক্তির সাথে একটি মেয়ে পাশ দিয়ে ঠান্ডাভাবে হেসেছিল। যদিও দানবটি ইউনিফর্মটি ছিঁড়ে ফেলতে না পারে, তবে আঘাত নিজেই আপনার হাত ভেঙে ফেলতে পারে এবং আপনার অভ্যন্তরীণ অঙ্গগুলিকে ক্ষতিগ্রস্ত করতে পারে। এই বড় ভাইটি এত দুর্বল এবং ভঙ্গুর নয়। ক্রুকাট কিশোরটি মেয়েটির দিকে হাসিমুখে তাকিয়ে বলল, কেমন ছোট মেয়ে, আমরা সেখানে গিয়ে এই ভাইয়ের শক্তি পরীক্ষা করব। এটাই যথেষ্ট। লু ফেং ভ্রুকুটি করল। হ্যাঁ ভাই লু, আমরা ভাই লুর কথা শুনব। ক্রুকাট কিশোর হেসে উঠল। লু ফেং সীমার ডোজোর দ্বারা স্কাউট হওয়ার খবরটি সম্ভাব্য যোদ্ধা সম্প্রদায়ের মধ্যে 1 থেকে 10 এবং 10 থেকে 100 পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। 1680 জন সম্ভাব্য যোদ্ধার মধ্যে তাদের মধ্যে মাত্র 3 জনকে সীমার ডোজো এবং থান্ডার ডোজো দ্বারা নিয়োগ করা হয়েছিল। সম্ভাব্য যোদ্ধারা জানতেন যে এই 3 ব্যক্তি বিশেষ। লু ফেং, দূর থেকে একটি চিৎকারের শব্দ শোনা গেল। এটি ছিল সীমা হলের প্রধান প্রশিক্ষক উটং। চাচাও। ইয়াং উ এবং তার পাশে থাকা অন্যদের কথা বলে লু ফেং তার দিকে ছুটে গেল। গত মাসে লু ফেং মিনিউ সেক্টরে বসবাস করতেন, তাই স্বাভাবিকভাবেই তিনি প্রধান প্রশিক্ষক উটংয়ের কাছাকাছি থাকতেন, যিনি একই সেক্টরে থাকতেন।
পরিচিত হয়ে ডাকলেন, আঙ্কেল উ। লু ফেং, আমার সাথে এসো, উ টম বলার পর সে পথ দেখাতে শুরু করে। লু ফেং সন্দেহে পূর্ণ ছিল কিন্তু কিছু বলল না। তারা দ্রুত একটি শান্ত অ্যাপার্টমেন্টের দ্বিতীয় তলায় পৌঁছেছে। দ্বিতীয় তলার লিভিং রুমে একসাথে অনেক লোক বসেছিল। লু ফেং চারপাশে তাকাল। এই সমস্ত লোকের মধ্যে তিনি কেবল একজনকে চিনতে পারলেন, জিয়ান্নান শহরের ডোজো অফ লিমিট হেডকোয়ার্টার ঝু গেতাও। প্রধান উচ্চস্বরে লু ফেংকে অভিবাদন জানালেন। লু ফেং, উ টংয়ের সাথে সেখানে বসো। ঝুগে টং, অন্ধকার যুদ্ধের ইউনিফর্ম পরা ক্ষীণভাবে জোলজোল রূপোর টুকরো, সে চুপচাপ হেসে বলল। ঝুগে, এই যে লু ফেংয়ের কথা বলেছ, আমাকে দেখতে দিন। আমাদের ঠান্ডার ডোজোর তুলনায় তিনি এতটা ভালো নন, তাই না? একটি গার্ড, বেগুনি যুদ্ধের ইউনিফর্ম পরা একজন লোক ঝুগে তাওর পাশে বসেছিল। যখন তিনি কথা বলছিলেন তখন তার বুকের মধ্যে আওয়াজগুলি প্রতিধ্বনিত হয়েছিল। আমাদের বজ্র ডোজো প্রথম দিকে দুজন লোককে নিয়োগ করেছিল, একজন যার ফিটনেস স্তর আপনার লু ফেংয়ের সাথে সমান এবং অন্যজন যিনি একজন আগ্নেয়াস্ত্র প্রতিভা। নির্বিকার লোকটি তার পাশের দুই যুবকের দিকে তাকাল, তারা সাথে সাথে জবাবে উঠে দাঁড়াল। আমার নাম ওয়ান ডং, একজন কিশোর বলেছিল, যেকে গম্ভীর মনে হয়েছিল এবং তার মুখে রক্তবর্ণের জন্মচিহ্ন ছিল। আমার নাম মা জিয়াও, আরেক কিশোর হাসছিল এবং সুন্দর লাগছিল। হ্যাঁ, আমরা এই কিশোরের জন্য সুন্দর শব্দটি ব্যবহার করতে পারি। যদি তিনি একটি মেয়ে জন্মগ্রহণ করেন তাহলে সম্ভবত এটি এমনই হবে যা বিপর্যয় ডেকে আনবে। লু ফেং হেসে মাথা নেড়ে বলল, লু ফেং, আপনি ইতিমধ্যেই জানেন। লু ফেং গৌরবময় কিশোর কথা বলল, তোমার কি প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো বল আছে? আজ রাতে ফাইটার কমব্যাট পরীক্ষায় দেখা যাক কে প্রথম স্থান অর্জন করতে পারে। গম্ভীর কিশোরের চোখ ছলছল করে উঠল, যেন সে সবচেয়ে সুস্বাদু ধরনের খাবার দেখেছে। ইচ্ছাপূর্ণ আগ্রহী নন। লু ফেং মাথা নাড়ল। গৌরবময় কিশোর চমকে উঠল, কিন্তু তারপর ঠান্ডাভাবে হেসে দিল এবং আর কিছু বলল না। ঝুগে তাও এবং বজ্রধ্বনি ডোজোর পাশ দিয়ে হেসে উঠল। ঝুগে, তোমার ছোট্ট বাচ্চাটিকে বেশ আকর্ষণীয় মনে হচ্ছে। তিনি বেশ শান্ত, উত্তেজিত হলে মাথা গরম হতে দেননি। আমি এই যুবককে পছন্দ করি। লু ফেং, আমার ঠান্ডার ডোজোতে যোগদানের কোনো পরিকল্পনা আছে? যাও যাও যাও। ঝুগে তাও চমকে উঠল। আমি শুধু মজা করছি। ম্যান, তুমি আকর্ষণীয় নও। লোকটি হেসে উঠল। ঝুগে তাও চটকাল। আমাদেরও যেতে হবে। শীঘ্রই ফাইটার কমব্যাট পরীক্ষা শুরু হতে যাচ্ছে। লু ফেং এবং 1680 শক্তিশালী সম্ভাব্য যোদ্ধারা একজন সৈনিকের নেতৃত্বে কমপক্ষে আধা ঘণ্টা হাঁটলেন। তারা একটি শহরের বাইরের অংশে পৌঁছেছে। ইতিমধ্যে সন্ধ্যা হয়ে গেছে এবং সূর্য নেমে গেছে। গর্জন, আপনার হৃদস্পন্দনকে এড়িয়ে যাওয়ার মতো বিভিন্ন হাহাকার শহরে শোনা যায়। শহরটি কাঁটাতার দিয়ে ঘেরা ছিল এবং প্রচুর সৈন্য বন্দুক নিয়ে টহল দিচ্ছিল। তাড়াতাড়ি, ভিতরে পর্যাপ্ত দানব নেই। আরও 1200টি লোহার পশম সুজোর, 300টি ঝি শ্যাডো বিড়াল এবং আরও 500টি মাস্টিফ বাঘ নিয়ে আসুন। কমান্ডি শহরের মধ্য দিয়ে যাওয়ার সাথে সাথে লু ফেং এবং অন্যদের আর বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি যতক্ষণ না তারা বিশাল ট্রাক আসছে। প্রতিটি ট্রাক তাদের কাছ থেকে ক্রুদ্ধ চিৎকার করছিল। লু ফেং এবং বিপুল পরিমাণ যোদ্ধা ঘনিষ্ঠভাবে দেখতে গিয়েছিলেন। প্রতিটি ট্রাকে খাঁচা ছিল এবং প্রতিটি খাঁচায় দানব বন্দী ছিল। সেই ক্রুদ্ধ চিৎকার কিছু অনভিজ্ঞ সম্ভাব্য যোদ্ধাদের হৃদয় কেঁপে উঠল। লু ফেং, প্রধান প্রশিক্ষক উটং লু ফেংয়ের পাশে হেসে বললেন, যদিও আপনি দক্ষ এবং শক্তিশালী হন, তার মানে এই নয় যে আপনি দানবদের মারতে পারবেন। যখন কিছু লোক রক্ত দেখে এবং মৃত্যুর সম্ভাবনার মুখোমুখি হয় তখন তারা তাদের শক্তির দশমাংশ বের করতে পারবে না। তাই এই যুদ্ধ পরীক্ষার জন্য মূল লক্ষ্য হল আপনার মনকে প্রশিক্ষণ দেওয়া। আপনাকে দানবদের সাথে মৃত্যুর সাথে লড়াই করতে অভ্যস্ত হতে হবে এবং নির্দয় হতে হবে।
বুঝেছি, লু ফেং মাথা নাড়ল। হুম, এই দানবরা সবথেকে দুর্বল এইচ লেভেলের দানব। তারা একজন শিশু যোদ্ধা স্তরের যোদ্ধার সমতুল্য। টম বলেছেন, তাদের দুর্বল দিক হল তাদের বুদ্ধিমত্তা কম। যাই হোক, তাদের শক্তিশালী পয়েন্ট হল যে তারা খুব আক্রমণাত্মক এবং নিষ্ঠুর। তাই প্রতিটি ফাইটার কমব্যাট পরীক্ষায় সবসময় একটি নিষ্ঠুর ঘটনা ঘটে, যেখানে একজন সম্ভাব্য যোদ্ধা মারা যায়। লু ফেং মাথা নেড়ে বলল, সত্যিকারের দানবদের সাথে মৃত্যুর লড়াই নিরাপদ হতে পারে এমন কোনো উপায় নেই। শহরে একগুচ্ছ দুর্বল এইচ স্তরের দানব আমদানি করার পরে শহরে দানবের পরিমাণ চমকপ্রদ পরিমাণে পৌঁছেছে। সবাই, প্রতিটি সম্ভাব্য যোদ্ধার কানে বাহিত একটি রিং কণ্ঠস্বর। লু ফেং এবং প্রতিটি সম্ভাব্য যোদ্ধা তাদের মাথা তুলে তাকানোর জন্য, এবং তারা একজন সামরিক অফিসারকে শহরের মাঝখানে একটি ধ্বংসপ্রাপ্ত 3তলা অ্যাপার্টমেন্টে দাঁড়িয়ে থাকতে দেখেন যখন তিনি সমস্ত সম্ভাব্য যোদ্ধাদের সাথে কথা বলেছিলেন। এবারের যুদ্ধ পরীক্ষায় একই নিয়ম থাকবে, অতীতের মতো। আজ রাত 6:30 থেকে আমরা শুরু করব। আগামীকাল সকাল 6টায় পরীক্ষা শেষ হবে। আপনি যত বেশি দানবকে বধ করবেন তত বেশি পয়েন্ট পাবেন। আপনি যে দানবকে বধ করবেন তার জন্য প্রমাণ হিসাবে দানবের বাম কান কেটে ফেলুন। মনে রাখবেন, সম্ভাব্য যোদ্ধাদের একে অপরের সাথে লড়াই করার অনুমতি নেই। আপনার চলাফেরা এবং কর্ম সবই আমাদের নজরদারির অধীনে। যারা নিয়ম ভঙ্গ করবে তাদের অবিলম্বে গুলি করে হত্যা করা হবে। আপনার 1680 জন সম্ভাব্য যোদ্ধার মধ্যে শীর্ষ 60 যোদ্ধা হওয়ার অধিকার অর্জন করবে। বাকি 40 ফেল করবে এবং পরবর্তী ফাইটার কমব্যাট পরীক্ষা দিতে হবে। অফিসারের কণ্ঠ হঠাৎ ঠান্ডা হয়ে গেল। অন্য কথায়, তোমাদের 1680 জনের মধ্যে 1008 জন পাশ করবে এবং 672 জন অযোগ্য হয়ে যাবে। সম্ভাব্য যোদ্ধা যারা নিচে শুনছিলেন তারা কথা বলা শুরু করতে সাহায্য করতে পারেনি। একটি অবিশ্বাস্য 4-0 অযোগ্য ঘোষণা করা হবে। এখানে একটি অনুস্মারক, সাধারণত যদি কেউ 3টি দানবকে হত্যা করতে পারে তবে তারা পাশ করে। আপনি যদি কেবল 2টি দানবকে মারতে পারেন তবে এটি ভাগ্যের উপর নির্ভর করবে। অফিসারদের কণ্ঠ সবার কানে অনুরণিত হয়। যখন স্কোর একই হয় তখন আমরা দানবদের মারার জন্য কতটা সময় ব্যবহার করি এবং আপনি কতটা আহত হয়েছেন তা নির্ধারণ করতে। র্যাঙ্কিং। সুতরাং, যখন আপনি প্রয়োজনীয় পরিমাণ দানবকে হত্যা শেষ করবেন, তাড়াতাড়ি করুন এবং শহর থেকে বেরিয়ে আসুন। মনে রাখবেন, যদি আপনি একটি ভারী ক্ষত পান, আপনার যোগাযোগ ঘড়িতে জরুরি সহায়তা বোতাম টিপুন। কেউ অবিলম্বে এসে আপনাকে বাঁচাবে। তবে সেই মুহূর্তটি আপনার ফাইটার কমব্যাট পরীক্ষার সমাপ্তিরও প্রতিনিধিত্ব করে। অফিসার লাফিয়ে উঠলেন। হুশ! অ্যাপার্টমেন্টের শীর্ষ থেকে মাটি পর্যন্ত কমপক্ষে 10 মিটার উচ্চতা ছিল এবং আরও 2টি পরপর লাফ দিয়ে তিনি ইতিমধ্যেই শহরের বাইরে ছিলেন। সকল সম্ভাব্য যোদ্ধা, বেরিয়ে যাও এবং দানব শহরে প্রবেশ কর। অফিসার তার হাত নাড়ল। 1680 এর সম্ভাব্য যোদ্ধারা একটি প্রবল ঢেউয়ের মতো ছিল এবং দানব শহরে ঢেলে দেয়। দরজা বন্ধ কর, অফিসারকে নির্দেশ দেন। রম্বল, একমাত্র গেট বন্ধ। আনুষ্ঠানিকভাবে শুরু হল ফাইটার কমব্যাট পরীক্ষা। ঘেরা শহরে 1680 সম্ভাব্য যোদ্ধারা দ্রুত ছড়িয়ে পড়ে এবং তাদের শিকার করতে শুরু করে। ভাই ইয়াং, আপনি কি একাই দানব শহরকে চ্যালেঞ্জ করতে যাচ্ছেন? লু ফেং এবং ইয়াং উ একসাথে একটি ছোট সুপারমার্কেটের দেয়ালের পাশে দাঁড়িয়েছিলেন। ইয়াং উ দৃঢ়ভাবে মাথা নেড়ে বলল, পাগল, এবারের ফাইটার কমব্যাট পরীক্ষা শুধু একটি পরীক্ষা নয়, তার চেয়েও বড় কথা, এটা আপনার সাহসিকতার প্রশিক্ষণের জায়গা। আপনি যখন একা বিপদ অঞ্চলে প্রবেশ করবেন, তখন আপনি যে বিপদের সম্মুখীন হবেন তা এখানের চেয়ে 10 থেকে 100 গুণ বেশি বিপজ্জনক। যদি আমার এই দানব শহরে আপনার সাহায্যের প্রয়োজন হয়, তাহলে আমি ভবিষ্যতে কি করব? লু ফেং মাথা নাড়ল। তুমি ঠিক বলেছ। ইয়াং ভাই, সাবধান। ঠিক আছে, পাগল, তোমার সুযোগটাও নেওয়া উচিত। ইয়াং উ মনে করিয়ে দিল, এই শহরটি সবথেকে দুর্বল এইচ লেভেলের দানব দিয়ে ভরা।
দানবদের দুর্বলতম স্তরে আপনার ব্লেডকে প্রশিক্ষণ দেওয়ার জন্য ভবিষ্যতে সম্ভবত আর কোনো সুযোগ থাকবে না। আমি বুঝেছি। ব্লেড দিয়ে আমাদের দক্ষতা প্রশিক্ষণের এটি একটি বিরল সুযোগ। লু ফেং মাথা নাড়িয়ে হাসলেন। ঠিক আছে, আগামীকাল সকালে শহরে আপনার সাথে দেখা হবে। এই কথা বলার পরে ইয়াং উ সাবধানে চারদিকে তাকাল এবং তারপর দ্রুত লাফ দিয়ে চলে গেল। লু ফেংও দ্রুত একটি ছায়াময় এলাকায় চলে গেল। রাত ঘনিয়ে আসার সাথে সাথে শহরের সীমানাগুলিকে আলোকিত করে একটি বিশাল সার্চলাইট ছিল। শহরের বেশিরভাগ অংশই আলোকিত ছিল, কিন্তু অন্ধকারে লুকানো অনেক জায়গাও ছিল। ছোট সেক্টরের যোদ্ধারা যা বলেছিল তা থেকে দানবগুলির সৈন্য, কমান্ডার এবং দলনেতাদের মধ্যে বিভক্ত হয়। লু ফেং তার বাম হাতে তার সর্বুজাকার ঢাল এবং ডান হাত দিয়ে তার ভূতের ফলক ধরেছিল যখন সে চুপচাপ ধুলো ভরা একটি ধ্বংসপ্রাপ্ত গলিতে দাঁড়িয়েছিল। সৈনিক বা এইচ স্তরের দানব একজন মানব শিক্ষানবিশ যোদ্ধার মতো শক্তিশালী। যদিও এই শহরে অনেক দানব রয়েছে, সেখানে প্রধানত তিনটি ভিন্ন প্রকার রয়েছে: গতির প্রাথমিক বৈশিষ্ট্যযুক্ত বিড়াল দানব, ছায়া বিড়াল, শক্তিশালী ভারী শ্রেণীর লোহার পশম সুজোর, এবং মাস্টিফ বাঘ যার শক্তি এবং গতি দুর্দান্ত। লু ফেং এলাকাটি স্ক্যান করেছে। হঠাৎ একটি ধ্বংসপ্রাপ্ত দোতলা অ্যাপার্টমেন্ট থেকে একটি ছায়া আসল। লু ফেং এর দুর্দান্ত দৃষ্টিভঙ্গির সাথে তিনি দেখলেন যে ছায়ার পশম সূচের মতো ধারালো এবং কমপক্ষে 1.5 মিটার লম্বা। এর মুখে দুটি বিশালাকার দাঁত ছিল যা সার্চলাইট থেকে আলো প্রতিফলিত করে, যা একজনের হৃদয়কে একটি স্পন্দন এড়িয়ে যেতে পারে। একটি নিয়মিত সুজোর যা মানুষ খায় সম্ভবত 6.070 সেন্টিমিটার লম্বা হয়। অন্য কথায়, এই দানবটি একটি গৃহপালিত শূকরের আকারের অন্তত দ্বিগুণ, প্রায় যেন এটি একটি ছোট ট্রাক। লোহার পশম সুজোর? আমার প্রথম শিকার তুমি হবে। লু ফেং লোহার পশম সুজোরটিকে দেখেছিল এবং গলি থেকে বেরিয়ে এসেছিল লোহার পশম সুজোরের দৃষ্টিক্ষেত্রে। গর্জন। চোখে লোহার পশম সুজোরের দিকে তাকিয়ে সে তার ঢাল এবং ফলক ধরে রাখল। দৈত্যটি একটি অদ্ভুত গর্জন শব্দ করে এবং হঠাৎ কংক্রিটের উপরিভাগে প্রচণ্ডভাবে পা রাখল, ধুলোর মেঘ তৈরি করল। এটি লু ফেং এর দিকে চার্জ করার সাথে সাথে এটি একটি পোট্রিট স্রোত বহন করে, যেন এটি একটি ভারী হামার তার দিকে উঠছে। দুটি লম্বা, তীক্ষ্ণ দাঁত বিশাল স্কিমিটারের মতো সামনের দিকে নির্দেশ করে। এইচইউ। ঠিক যখন লোহার পশম শুয়োরটি চার্জ করা হয়েছিল, লু ফেং দ্রুত পাশ এড়িয়ে গেল। লোহার পশম সুজোরের চার্জ চলাকালীন থামারও সময় ছিল না, এবং তার চোখের দ্রুত ফ্ল্যাশের সাথে তার শরীরের সমস্ত শক্তি তার বাহুতে নিবদ্ধ করে এবং অবিরামভাবে তার ভূতের ফলক দিয়ে একটি স্ল্যাশ করে। লোহার পশম সুজোরের গলায় ভূতের ব্লেড কাটা। থাম্প! লোহার পশম সুজোরের মাথা অবিলম্বে তার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল এবং উপরে উড়ে গেল। যে জায়গা থেকে এটি কাটা হয়েছিল সেখান থেকে তাজা রক্ত বের হচ্ছিল এবং দেহটি পড়ে যাওয়ার আগে অন্তত 1 মিটার উড়ে গিয়েছিল। শরীরটা কিছুক্ষণ মাটিতে কাঁপতে থাকে এবং শেষ পর্যন্ত মারা যায়। হু হু লু ফেং দুটি গভীর শ্বাস নিল। লোমহর্ষক দৃশ্য দেখে লু ফেংয়ের হৃদয় কিছুটা কেঁপে ওঠে। দানবদের হত্যা করা। প্রথমবারের মতো একটি দানবকে হত্যা করা সত্যিই একটি ধাক্কা হতে পারে। আশ্চর্যের কিছু নেই যে চাচাও বলেছেন যে কিছু সম্ভাব্য যোদ্ধা রক্ত দেখার পরে তাদের শক্তি বের করতে পারে না। লু ফেং তার যুদ্ধের প্রতিফলন করেছিলেন, এখনই ডোজটি বেশ ভালোভাবে করা হয়েছিল, কিন্তু আমি যেভাবে লোহার পশম জুড়ে দিয়েছিলাম শুয়োরের ঘাড় অপ্রয়োজনীয় শক্তি ব্যবহার করে। যাই হোক, একজন নিয়মিত সম্ভাব্য যোদ্ধা সম্ভবত কখনই লোহার পশম শুয়োরের মাথা কেটে ফেলতে পারে না। লোহার পশম শুয়োরের প্রতিরক্ষা শক্তিশালী ছিল, তবে এটি একটি নিয়মিত সম্ভাব্য যোদ্ধার জন্য ছিল। লু ফেংয়ের বর্তমান শক্তি একটি মধ্যবর্তী যোদ্ধার স্তরের যোদ্ধার সমান। এই লোহার পশম শুয়োরের সাথে লড়াই করা ঠিক গুন্ডামি করার মতো। মিনিউস সেক্টরে আমার যোদ্ধা ভাইদের মতে, দানবদের সাথে মোকাবিলা করার সময় আপনি কেবল পাশবিক শক্তি ব্যবহার করতে পারবেন না। আপনাকে তাদের দুর্বল দিকটি বুঝতে হবে। এছাড়াও,
আমি বিশ্বাস করতে পারি না যে আমি যখন লোহার পশম সুজনের মাথাটি ছিন্ন করেছিলাম তখন আমি আমার হৃদয়কে দোলা দিয়েছিলাম। আমি এই অভ্যস্ত হতে হবে। ভবিষ্যতে আমি লাইনে আমার জীবন দিয়ে সব সময় দানবদের সাথে লড়াই করব। যদি আমার হৃদয় প্রস্তুত না হয়, আমি একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে আমার জীবন হারাতে পারি। লু ফেং বুঝতে পেরেছিলেন যে মুহূর্তটি যত বেশি গুরুত্বপূর্ণ, আপনাকে তত বেশি শান্ত হতে হবে। যাই হোক, লু ফেংয়ের মানসিক অবস্থা বেশ ভালো ছিল, যেহেতু মানুষ সাধারণত তাদের প্রথম হত্যার প্রতি অনেক বড় প্রতিক্রিয়া দেখায়। লু ফেং সুররের মাথার দিকে এগিয়ে গেল এবং তার হাতের এক ঝাঁকুনি দিয়ে সে সুররের বাম কান কেটে তার বহন করা ব্যাগের ভিতর রাখল। এখন পরের দিকে তার শরীরের সামান্য নড়াচড়ার সাথে লু ফেং ইতিমধ্যে রাস্তা থেকে অদৃশ্য হয়ে গেছে। রক্তমাখা রাস্তায় রয়ে গেল শুধু লোহার শুয়োরের মৃতদেহ। এই ঘেরা শহরে প্রতি সেকেন্ডের সাথে সাথে প্রতিটি কোণে রক্তক্ষয়ী যুদ্ধ হচ্ছিল। যদিও এইচ স্তরের দানবরা ক্ষমতায় থাকা সম্ভাব্য যোদ্ধাদের কাছাকাছি, মানুষের একটি সুবিধা আছে, বুদ্ধি। দুর্বলতম এইচ স্তরের দানবদের খুব বেশি বুদ্ধি নেই, শুধুমাত্র কিছু মৌলিক পশু প্রবৃত্তি। রাত ৮টার দিকে একটি ৬তলা উঁচু অ্যাপার্টমেন্টে দুটি ছায়া দ্রুত একে অপরের সাথে লড়াই করছিল। হুদা! একটি ঠান্ডা আলো জ্বলে উঠল। লু ফেং প্ল্যাটফর্মে হাঁটু গেড়ে বসেছিল। তার হাতে থাকা ভূতের ব্লেডে রক্তের চিহ্ন দেখা যায়। রক্তের লেজ রেখে অন্য ছায়াটি অসহায়ভাবে একপাশে ফেলে দেওয়া হয়েছিল। এই ছায়া বিড়ালটি ৩টি দানবের মধ্যে দ্রুততম একটি। যদিও এটি একটি এইচ স্তরের দানব, এটির গতি ৪০ মিটার সেকেন্ড। লু ফেং উঠে দাঁড়ালেন এবং এর কাছে চলে গেলেন। ফ্লোরের পশমের ছায়া বিড়ালটি ধূসর ছিল এবং তার শরীর খুব বড় ছিল না, প্রায় আধা মিটার দীর্ঘ। এই ছায়া বিড়ালের পেটে একটি স্তম্ভিত ক্ষত ছিল, এমনকি লু ফেংয়ের আক্রমণে ভিতরের অঙ্গগুলিও খুলে যায়। নিয়মিত সম্ভাব্য যোদ্ধাদের জন্য এই বিড়ালটি সত্যিই একটি হুমকি তৈরি করে। যাই হোক, খুব খারাপ এটা আমার সাথে দেখা হয়েছিল। লু ফেং তার মাথা নেড়ে ছায়া বিড়ালের বাম বছর কেটে দিল। লু ফেং এর গতি ছায়া বিড়ালের চেয়ে অনেক দ্রুত। এতে কোনো সাহায্য নেই, যেহেতু লু ফেং ইতিমধ্যে মধ্যবর্তী যোদ্ধার পর্যায়ে পৌঁছেছে এবং মধ্যবর্তী যোদ্ধা স্তরের যোদ্ধাদের মধ্যে লু ফেংকে আরও শক্তিশালী হিসাবে গণ্য করা হয়। পঞ্চম, লু ফেং সাবধানে যুদ্ধের লুণ্ঠনগুলি দূরে রেখেছিলেন। সাধারণত আপনি যদি ৩টি দানবকে হত্যা করতে পারেন তবে পাশ করার শতভাগ সম্ভাবনা রয়েছে। আমি ইতিমধ্যে ৫টি মেরে ফেলেছি, তাই আমি নিশ্চিত হয়েছি। তারপর এখন আমি গুরুত্ব সহকারে আমার তৎপরতা এবং ব্লেড প্রশিক্ষণ শুরু করব। তিনি আগে পয়েন্টের জন্য দানবদের হত্যা করেছিলেন এবং এখন তার যথেষ্ট পয়েন্ট রয়েছে। এই দানবদের সাথে লড়াই শুরু করতে আমি ১,০০০ কেজি মুষ্টি শক্তি এবং ৩ মিস গতি ব্যবহার করব। লু ফেং কার্যত দানবদের ধমক দিচ্ছিল, যেহেতু তারা সম্পূর্ণ ভিন্ন স্তরে ছিল। কিন্তু এখন লু ফেং শত্রুদের সাথে সমান করার জন্য তার শক্তিকে দমন করেছে, তাই আসলে প্রশিক্ষণের একটি বিন্দু আছে। আপনি যখন ভবিষ্যতে বিপদ অঞ্চলে প্রবেশ করবেন, আপনি প্রতিবার আপনার চেয়ে দুর্বল দানবদের হত্যা করতে পারবেন না। শুরু করুন। লু ফেং একটি আবাসিক অ্যাপার্টমেন্টের বারান্দায় দাঁড়িয়েছিলেন যখন তিনি তার চারপাশে এবং নিচে তাকালেন। প্রথমটি, লু ফেং তার চোখের কোণে একটি ধ্বংসপ্রাপ্ত ৩তলা অ্যাপার্টমেন্টের শীর্ষের কাছে একটি মাস্টিফ বাঘ দেখেছিলেন, যার শরীর দাগপূর্ণ ছিল। লু ফেং অবিলম্বে এটির দিকে উড়ে গেল। বারান্দা থেকে মাত্র একটি লাফ দিয়ে তিনি ১০০ মিটারেরও বেশি উড়ে গিয়েছিলেন এবং ভারীভাবে ধ্বংসপ্রাপ্ত ছাদে অবতরণ করেছিলেন, এমনকি অবতরণের সাথে সাথে মেঝেটি হিংস্রভাবে কেঁপে ওঠে। লু ফেং আঘাতের জোরে মাটিতে গড়িয়ে পড়ল এবং সরাসরি মাস্টিফ বাঘের দিকে উড়ে গেল। মাস্টিফ বাঘটিও উড়ে এল দিকে। একটি ভয়ঙ্কর কিশোর, যার শার্ট রক্তে রঞ্জিত ছিল, সে অহংকারে রাস্তায় হাঁটার সময় একটি ডার্কমুন ব্লেড বহন করেছিল।
আমি ভাবছি লু ফেং কত দানবকে হত্যা করেছে, ভয়ঙ্কর কিশোরটি ভাবল। 1680 জন যোদ্ধার মধ্যে তিনিই একমাত্র যার শক্তি লু ফেংয়ের কাছাকাছি। প্রতিভা যাকে থান্ডার ডোজো ওয়ান ডং দ্বারা স্কাউট করা হয়েছিল। যদিও এবার স্কাউটের শিকার হয়েছেন 3 জন। যাই হোক, তাদের মধ্যে একজন আগ্নেয়াস্ত্রের প্রতিভা যার ফিটনেস লেভেল ততটা বেশি নয়। শুধুমাত্র লু ফেং এবং এই ওয়ান ডং একই রকম ফিটনেস স্তরের প্রতিভা। ওয়ান ডংয়ের দৃষ্টি একটা জায়গায় পড়ল। তিনি কেবল একটি ছায়াকে দুটি ছায়া বিড়ালের সাথে ক্রমাগত লড়াই করতে দেখেছেন। দুটি ছায়া বিড়াল হিস হিস করে দ্রুত তাদের নখর দিয়ে আক্রমণ করে। যাই হোক, ছায়া নিখুঁতভাবে আক্রমণগুলি এড়িয়ে গিয়েছিল কারণ সে দুটি ছায়া বিড়ালের সাথে লড়াই করেছিল। লু ফেং, শুধু দুটি ছায়া বিড়াল মারতে এত সময় লাগে? আমি তোমাকে নিয়ে খুব হতাশ হয়েছি বলে চিৎকার করে উঠলেন ওয়ান ডং হাসতে হাসতে। ছি ছি। যেন বজ্রপাত, লু ফেংয়ের হাতে ভূতের ফলক দুটি স্ল্যাশ করে এবং দুটি ছায়া বিড়াল অবিলম্বে মেঝেতে পড়ে যায়। কয়েক দমকাবার পরে তারা নড়াচড়া বন্ধ করে দেয়। এত তাড়াতাড়ি ওয়ান ডং হতবাক হয়ে গেল এবং মনে মনে ভাবল, এবং ব্লেডটি ছায়া বিড়ালের দুর্বল পয়েন্টগুলির দিকে একটি পরিষ্কার কাঁটা তৈরি করেছে। ওয়ান ডং লু ফেংয়ের দুটি স্ল্যাশ থেকে দেখেছিলেন যে লু ফেংয়ের শক্তিকে অবমূল্যায়ন করা উচিত নয়। আমি আপনার সাথে আরও কিছুটা খেলতে যাচ্ছিলাম এবং নিজেকে প্রশিক্ষণ দিতে যাচ্ছি। লু ফেং দুটি ছায়া বিড়ালের মৃতদেহের দিকে তাকাল, তবে সেই লোকটি বিরক্তিকর এবং আমি চাই না যে সে আমাকে আমার ক্ষিপ্রতা এবং ব্লেড প্রশিক্ষণ দিতে দেখুক। লু ফেং দুটি ছায়া বিড়ালের কান কেটে ফেলল, তার ব্যাগে রাখল এবং একবারও ওয়ান ডংয়ের দিকে না তাকিয়েই অদৃশ্য হয়ে গেল। ঘেরা শহরে জবাই চলতে থাকে। কিছু সম্ভাব্য যোদ্ধা তাদের প্রথম যুদ্ধে আহত হওয়ার পরে সহজাতভাবে জরুরি সাহায্যের বোতাম টিপুন এবং এইভাবে ব্যর্থ হন। কিছু সম্ভাব্য যোদ্ধা একটি দানবকে হত্যা করার পর শক থেকে ফ্যাকাশে হয়ে যায়। কিছু শক্তিশালী সম্ভাব্য যোদ্ধা দানবদের হত্যা করার পরে উত্তেজিত হয়ে ওঠে। ঘেরা শহর থেকে খুব বেশি দূরে নয় এমন একটি জায়গায় একটি লম্বা কাঠামোতে একটি বড় নিরাপত্তা পর্দা ছিল যা শহরের প্রতিটি সেক্টরে ঘটছে সবকিছু প্রদর্শন করে। কি দুর্বল কৌশল! এই বিশাল কাঠামোর একটি কক্ষে একজন সামরিক অফিসার একজন বর্বর লোকের সাথে মদ্যপান করছিলেন। রাস্তার ধারের পর্দায় নগরীতে চলছে জবাইয়ের চিত্র। বোকা লোকটি দীর্ঘশ্বাস ফেলল। এই যুবকদের এই দানবদের সাথে লড়াই করতে দেখে আমাকে মনে করিয়ে দেয় যখন আমরা ছোট ছিলাম। হ্যাঁ, এক নজরে তাদের বেশিরভাগের বয়স প্রায় 20 বছর, যা তাদের জীবনের সবচেয়ে ছোট কিন্তু সবচেয়ে ভঙ্গুর বিন্দু। সামরিক অফিসার আরও দীর্ঘশ্বাস ফেললেন। বুডো ওয়াং, এক পলক পরে আমরা দুই ভাই। বৃদ্ধ হয়ে আগের দিনে আমরা জিয়াংনান শহরেও রকেছিলাম। এখন আপনি থান্ডার ডোজোর প্রধান। হাহা। লোকটি জোরে হেসে উঠল। লোহা বানু, তুমিও কি মেজর জেনারেলের কাছে যেতে পারোনি? সামরিক প্রশিক্ষক প্রদর্শনের দিকে হতবাক হয়ে তাকাল। সে যতই তাকাল ততই হতবাক হয়ে গেল। ওল্ড ওয়াং, তাড়াতাড়ি করে দেখো। প্রদর্শনীতে ছিল শহরের বেশ কিছু ভিডিও। যেহেতু অনেকগুলি ক্যামেরা রেকর্ডিং ছিল, তাই ডিসপ্লেতে থাকা ভিডিওগুলি প্রায়ই পরিবর্তিত হয়। এটা বদলে গেছে। সামরিক অফিসার তৎক্ষণাৎ পাশে টেলিফোন টিপলেন এবং নির্দেশ দিলেন, ক্যামেরা নম্বর 21 থেকে এখনই সম্ভাব্য যোদ্ধাকে লক করুন, তাকে লক করুন। হ্যাঁ, টেলিফোন থেকে একটি চিত্তাকর্ষক শব্দ এল। উচ্ছৃঙ্খল লোক ওয়াং তার ভালো ভাইয়ের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকাল। লোহা বানর, তুমি এইমাত্র কি দেখলে? ওল্ড ওয়াং, আপনি শীঘ্রই দেখতে পাবেন। সামরিক প্রশিক্ষক রহস্যময়ভাবে হাসলেন। কিছুক্ষণের মধ্যে ডিসপ্লেটি আগের থেকে ভিডিওতে পরিবর্তিত হয়েছে। ভিডিওটিতে 5টি ছায়া বিড়াল ক্রমাগত একটি সম্ভাব্য যোদ্ধাকে আক্রমণ করছে। এই 5টি ছায়া বিড়াল ছিল 5টি এইচ স্তরের ছায়া বিড়াল এবং সম্ভাব্য যোদ্ধা একটি ষড়ভুজাকার ঢাল, একটি ভূতের ফলক ধরেছিল এবং দেখতে খুব অল্প বয়স্ক ছিল। এটি প্রকৃতপক্ষে লু ফেং ছিল। উহু, লোকটার চোখ জ্বলে উঠল। এটা কেমন?
এই ছেলেটি শক্তিশালী সে নয়, সামরিক অফিসার বললেন। এই বাচ্চাটি আসলে এই পরীক্ষাটি নিজেকে প্রশিক্ষণের একটি বিনামূল্যের সুযোগ হিসাবে ব্যবহার করেছিল। এবং দেখুন, তার কৌশলটি পাগল। রু ওয়ে ক্লাস। রু ওয়ে ক্লাস। লোকটির চোখ জ্বলজ্বল করে এবং 5টি ছায়া বিড়ালের দিকে তাকালো যারা লু ফেংকে আক্রমণ করছিল। লু ফেংয়ের প্রতিটি ডজ খুব বেশি গতি আনতে পারেনি, তবে ছায়া বিড়ালের প্রতিটি আক্রমণ সহজেই এড়িয়ে গেছে। এই হাঁটার স্বাদ পুরোপুরি দখল করে নিয়েছে এই দুই ক্ষমতাধর পুরুষ। রু ওয়ে ক্লাস টেকনিক, এমনকি অনেক ওয়ারলর্ড লেভেলের যোদ্ধারাও এটা করতে পারে না। তার কৌশল আসলে রু ওয়ে ক্লাসে পৌঁছেছে। আশ্চর্যজনক, আশ্চর্যজনক নিঃশ্বাস ফেল লোকটা। তার বয়স মাত্র 8 বছর। তার টেকনিক তার ফিটনেস লেভেলের মতোই ভালো। ভালো মেধা থাকলে আপনার ফিটনেস লেভেল অনেক উঁচুতে থাকবে। যাই হোক, কৌশলটি যুদ্ধের অভিজ্ঞতা এবং মৌলিক বিষয়গুলির একটি পরিষ্কার বোঝার ফলে। তবেই আপনি রু ওয়ে ক্লাসে প্রবেশ করতে পারবেন। আপনি কিভাবে জানলেন যে তার বয়স 8 বছর? সামরিক অফিসার অবাক হয়ে লাফিয়ে উঠলেন। আপনি তাকে চেনেন? তিনি লু ফেং। ডোজো অফ লিমিটস তাকে প্রথমে নিযোগ করেছিল। রাগান্বিতভাবে চিৎকার করে বলে উঠল লোকটি। সীমার ডোজো নিশ্চিত কিছু বাজে ভাগ্য ছিল। এই লু ফেং মাত্র 8 বছর বয়সী, কিন্তু তার ফিটনেস লেভেল চমৎকার নয়, তার কৌশলটিও আশ্চর্যজনক। এই বয়সে রু ওয়ে ক্লাস, সে ভবিষ্যতে কি হবে বোঝা। এমনকি শক্তিশালী যুদ্ধবাজ লেভেলের যোদ্ধারাও কৌশলে রু ওয়ে ক্লাসে পৌঁছায়নি। স্পষ্টতই এই স্তরে প্রবেশ করার জন্য আপনার কৌশলটি অত্যন্ত ভালো হতে হবে। সত্যিকারের লড়াইয়ে ফিটনেস স্তরটি কেবল একটি দিক। কৌশল, দক্ষতা এবং ইচ্ছাশক্তিও কাজে আসে। না। জঘন্য লোকটি টেবিলে চাপা দিয়ে বলল, আমরা সীমা ডোজোকে এই প্রতিভা চুরি করতে দিতে পারি না। সৌভাগ্যবশত আমি ভাগ্যবান এবং তোমার সাথে মদ্যপানের সময় এই দৃশ্য দেখেছিলাম, লোহা বানর। আপনি কি করার পরিকল্পনা করছেন? সামরিক অফিসার হাসলেন। কি? তাকে জয় করুন। জঘন্য লোকটি চকিত করে বলল, যাই হোক না কেন আমি তাকে জয় করব। ডোজো অফ লিমিটস হয়তো এটি লক্ষ্য করেননি, তবে এই যুবকের কৌশলটি আশ্চর্যজনক। আমি তাকে প্রথম জয় করব। এটাই শুধু টাকা নয়। হেম্ফ, এমন একজন প্রতিভাবান যুবককে পেয়ে আমি অবশ্যই ভাগ্যবান। তার তুলনায় 1.1800 মাইল দূরে। সামরিক অফিসার হাসলেন। লোহা বানর, পরে আমার জন্য এই রেকর্ডিংয়ের একটি অনুলিপি তৈরি কর, বোকা লোকটি বলল। অবশ্যই, কোনো সমস্যা নেই। সামরিক অফিসার মাথা নাড়তে হাসলেন। ঘেরা দানব শহরে দিনের ভোরে লু ফেং মুখোমুখি হয়েছিল এবং একটি ধ্বংসপ্রাপ্ত সেক্টরে 3টি মাস্টিফ বাঘ, 2টি ছায়া বিড়াল এবং 2টি লোহার পোষণ সুযোগ দ্বারা ঘিরেছিল। এই 7টি দানবকে এখানে জড়ো করতে বেশ কিছুটা শক্তি লেগেছে। ভালো, আসতে থাকো। এটার মতোই। লু ফেং শান্ত ছিলেন এবং যেন হাঁটছেন, তিনি মাঝে মাঝে বামে, মাঝে মাঝে ডানে এবং সামনের দিকে এবং পিছনের দিকে পা বাড়ান। কখনো সে তার কোমর সামান্য বাঁকিয়ে রাখত, কখনো সে তার শরীরকে বাঁকিয়ে দিত। এই ছোট সামান্য নড়াচড়ার মাধ্যমে 7টি দানব লু ফেংয়ের শরীরের একটি চুলও স্পর্শ করতে পারেনি। তার চোখের কোণ থেকে গর্জন। লু ফেং লক্ষ্য করলেন একটি মাস্টিফ বাঘ তার দিকে উঠছে। তার চারপাশে আরও 4টি দানব একই সাথে আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল। অবস্থা দেখে তার পা ঘুরে যায় এবং সাথে সাথে তার শরীর নড়ে যায়। ভালো না, সবে মিস। লু ফেং হতাশ হয়ে ভাবলেন। দেখে মনে হচ্ছিল ছায়া বিড়ালের নখর লু ফেংয়ের শরীরে আঁকড়ে ধরতে চলেছে, কিন্তু আশ্চর্যজনকভাবে লু ফেংয়ের শরীর হঠাৎ করে 5 সেন্টিমিটার সরে গেল, যার ফলে তিনি আক্রমণটি খুব কমই মিস করতে পারেন। এটা নিশ্চিত যে কিংবদন্তি রু ওয়ে ক্লাস টেকনিক শেখা বেশ চ্যালেঞ্জ। মনে হচ্ছিল লু ফেং সমস্ত আক্রমণ এড়িয়ে গেছে, কিন্তু আসলে লু ফেং নিজেই পরিষ্কার, তিনি ব্যর্থ।
কারণ শেষ মুহূর্তে তিনি তার বাম হাতের সর্বুজ ঢালে তার আধ্যাত্মিক শক্তি ব্যবহার করে প্রপালশন শক্তি তৈরি করেছিলেন। এই শক্তির কারণেই লু ফেং সেই 5 সেন্টিমিটার সরে যেতে পেরেছিলেন। একটি যুদ্ধে আপনার কৌশল অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই কারণেই লু ফেং সারা রাত তার কৌশলটি প্রশিক্ষণ দিচ্ছেন। সাধারণত কৌশল প্রশিক্ষণের জন্য মৌলিক বিষয়গুলির একটি খুব দৃঢ় বোঝার প্রয়োজন হয়, যা সাধারণত 10 বছরের তিক্ত কাজ নেয় এবং বছরের পর বছর ধরে দানবদের সাথে লড়াই আপনার চেতনাকে ফাঁকি দেওয়ার উপায়গুলি ড্রিল করে। একবার আপনি পর্যাপ্ত প্রশিক্ষণ নিলে, পরিস্থিতি যাই হোক না কেন আপনার প্রতিফলন কার্যকর হবে। বুনিয়াদিতে দৃঢ় বোঝাপড়া, প্রচুর প্রশিক্ষণ এবং প্রতিফলন, এই 3টি স্তর কৌশলের মূল বিষয়। এই 3টির উপরে রু ওয়েই ক্লাস। রু ওয়েই ক্লাসের অর্থ হল আপনার শক্তি এবং শরীরের উপর আপনার কার্যত সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে এবং আক্রমণকে সবেমাত্র এড়াতে আপনি ক্ষুদ্রতম শক্তি ব্যবহার করতে সক্ষম। সব রকমের ফাঁকি, ঠিক যেন একটা কম্পিউটার হিসেব করে ফেলেছে। রু ওয়েই ক্লাসের কৌশলটি এত কঠিন হওয়ার কারণ হল আপনি যখন সবে ফাঁকি দিচ্ছেন, যে কোনো ধরনের ভুল আপনাকে আঘাতকারী দানব থেকে আক্রমণের দিকে নিয়ে যাবে। একবার আপনি একটি দৈত্য দ্বারা আঘাত করা হয়, অধিকাংশ মানুষ গুরুতর আহত হয়, যদি নিহত না হয়। রু ওয়েই ক্লাস কৌশলে প্রশিক্ষণের সময় আপনার চেয়ে অনেক দুর্বল দানবদের সাথে প্রশিক্ষণ দেওয়া সত্যিই কার্যকর নয়। লু ফেং এই মুহূর্তে 7টি দানব দ্বারা আক্রান্ত হচ্ছে, তার শক্তি এবং গতি তাদের সর্বোচ্চ ক্ষমতা ব্যবহার করা হচ্ছে। যাই হোক, 7টি দানব দ্বারা বেষ্টিত থাকা অবস্থায় স্পর্শ না করা খুব কঠিন। আমার মনে হয় আমি এখন রু ওয়েই ক্লাসে আছি। আমি সূক্ষ্মভাবে ডজ করার জন্য ক্ষুদ্রতম, সামান্যতম নড়াচড়াও ব্যবহার করি। অবশ্যই কখনো কখনো ত্রুটিগুলি ঘটবে। লু ফেং কিছুটা ক্লান্ত বোধ করেছিল, তাই ভূতের ফলক, যা কখনো আক্রমণ করেনি, হঠাৎ করে বেড়ে ওঠে এবং দানবরা যন্ত্রণায় কাঁদতে থাকে। তাজা রক্তের 5টি স্রোত ঢেলে দিয়েছিল এবং 7টি দানবের মধ্যে 5টি তাৎক্ষণিকভাবে নিহত হয়েছিল। বাকি 2জন পরিস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায়। যা হোক, প্রশিক্ষণের এই রাতের পরে আমার কৌশল দক্ষতায় কমপক্ষে দ্বিগুণ হয়েছে। লু ফেং হাসলেন। কোনো ধরনের প্রশিক্ষণ একটি দৈত্যের সাথে বাস্তব যুদ্ধের অভিজ্ঞতার সাথে তুলনা করতে পারে। এবং লু ফেংয়ের চরম প্রশিক্ষণের সাথে দানবদের সাথে কী ধরনের লড়াইয়ের তুলনা হতে পারে? শুধুমাত্র আপনার শরীরের সীমা চ্যালেঞ্জ করে আপনি জানতে পারবেন আপনার ডজের সীমা কোথায়। প্রশিক্ষণের এই রাত লু ফেংকে ব্যাপকভাবে উপকৃত করেছে। লু ফেং একটি লেভেলের মাস্টিফ বাঘ, ছায়া বিড়াল এবং একটি লোহার পশম শুয়োরের চেয়েও শক্তিশালী। তবে 7টি দানব একজন মানুষকে মেরে ফেলতে পারে। একটি মুষ্টিতে 3000 কেজি শক্তি থাকতে পারে, কিন্তু একটি দানব থেকে 2000 কেজি চার্জ লু ফেংকে ব্যাপকভাবে আহত করার জন্য যথেষ্ট। এমনকি সেই প্রতিভা ওয়ান ডং এমন চরম ধরনের প্রশিক্ষণের চেষ্টা করবে না। অন্যথায় আপনি 7টি দানব দ্বারা আলাদা হয়ে যেতে পারেন। কিন্তু লু ফেং এমন চেষ্টা করার সাহস করবে, কারণ তার আধ্যাত্মিক শক্তি আছে। যদি তিনি কখনো কোনো ধরনের বিপদের সম্মুখীন হন, তবে তিনি কেবল তার আধ্যাত্মিক শক্তিকে তার ঢাল বা তার ভূতের ব্লেডের উপর ব্যবহার করতে পারেন, তাকে উৎসাহিত করার জন্য এবং এটিকে ফাঁকি দেওয়ার জন্য ব্যবহার করতে পারেন। খুব খারাপ, এই আধ্যাত্মিক শক্তি শুধুমাত্র জড় বস্তুর উপর ব্যবহার করা যেতে পারে। একবার এটি একজন ব্যক্তির কাছে গেলে এটি তার মধ্যে মিশে যায়। লু ফেং তার মাথা নাড়লেন। তার আধ্যাত্মিক শক্তি মানুষ এবং প্রাণীদের নিয়ন্ত্রণ করতে ব্যবহার করা যাবে না। তিনি কেবল ধাতু এবং কাঠের মতো জিনিসগুলি নিয়ন্ত্রণ করতে পারেন। যাই হোক, আধ্যাত্মিক শক্তি ইতিমধ্যেই লু ফেংকে প্রচুর আনন্দ দিয়েছে। অন্তত তিনি রু ওয়েই ক্লাস ডজিংয়ের জন্য যথেষ্ট দক্ষ। অবশ্যই এটি একটি ভিন্ন ধরনের রু ওয়েই ডজিং ছিল। যেহেতু সে যখন ভুল করে তখন সে কেবল তার আধ্যাত্মিক শক্তিকে উৎসাহের জন্য ব্যবহার করতে পারে। যাই হোক, শুধু তার একাই ফাঁকি দেওয়ার ক্ষমতা নিয়মিত রু ওয়েই ক্লাসের চেয়ে খারাপ নয়। এবং এটি আরও অদ্ভুত। বিপ বিপ বিপ।
হঠাৎ একটা কান ভেদ করার আওয়াজ সারা শহরে বেজে উঠল। একই সময়ে একটি ভারী আওয়াজও পুরো শহর জুড়ে ছড়িয়ে পড়ে, সময় শেষ, সমস্ত সম্ভাব্য যোদ্ধা অবিলম্বে শহরের প্রস্থানে ফিরে আসে। যোদ্ধা যুদ্ধ পরীক্ষা শেষ, লু ফেং হেসে উঠল। আমাকে সাহায্য করার জন্য আমার আধ্যাত্মিক শক্তির প্রয়োজন না হওয়া পর্যন্ত আমি এই ধরনের রু ওয়েই ক্লাস কৌশল প্রশিক্ষণ চালিয়ে যাব। আমার কৌশলটি রু ওয়েই ক্লাসেও পৌঁছে যাবে। লু ফেং 5টি দানবের বাম কান কেটে ফেল, এটি তার ব্যাগে রাখল এবং দানব শহরের প্রধান ফটকের দিকে ছুটে গেল। আপনি যদি কোনো ত্রুটি খুঁজে পান, অনুগ্রহ করে আমাদের জানান, যাতে আমরা যত তাড়াতাড়ি সম্ভব এটি ঠিক করতে পারি।